আফ্রিকার এই দেশটির কাছে আছে ৩,৬০০ কোটি ব্যারেল অয়েল রিজার্ভার, কয়েক টন সোনা, এছাড়া ভরপুর খনিজ সম্পদ। কিন্তু এত কিছুর পরেও একটা কোম্পানি যা এতটাই শক্তিশালী যে এই গোটা দেশটাকে তারা নিজেদের স্বার্থে ধ্বংস করে ফেলছে। এই দেশের চাষের জমি থেকে শুরু করে খাবারের জলটাকেও তারা বিষ বানিয়ে ফেলছে। এমনকি জেনে বুঝে তারা লক্ষ লক্ষ মানুষের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগ ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এত কিছুর পরেও সেই কোম্পানি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে জোর জবরদস্তি তাদের মুখ বন্ধ করে দিতে তারা ওই দেশেরই মিলিটারি ব্যবহার করছে। আর এই ঘটনা কিন্তু ১০০ বা ২০০ বছর আগের নয়, বরং রিসেন্ট ঘটনা। এই কোম্পানি দুনিয়ার সব থেকে বড় বড় ধনী পরিবার এবং বড় বড় ব্যবসায়ীদের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছে। আর এই কোম্পানি টাকা এবং মিডিয়া প্রোপাগান্ডা ব্যবহার করে তাদের সমস্ত কুকর্মের উপর পর্দা দিয়ে রাখে। কারণ তারা যে সমস্ত কুকর্ম করেছে সেই কথা যদি সবার সামনে চলে আসে তাহলে তাদের ব্যবসায় অনেক বড় ক্ষতি হবে আর তাদের ভালো মানুষের মুখোশটা খুলে যাবে। এই ঘটনার সূত্রপাত হয় ২০০৪ সালে, যখন অক্টোবর মাসে নাইজেরিয়ার একজন বাসিন্দা এরিক ডুরের কাছে তার গ্রাম গই থেকে তার বাবার একটা কল আসে। কল রিসিভ করতেই এরিকের বাবা কান্নায় ভেঙে পড়ে, কারণ গত কয়েক মাস ধরে যে ফসল তারা উৎপাদন করেছিল তা সব নষ্ট হয়ে গেছিল। আর এর কারণ ছিল তাদের চাষের জমিতে হাজার হাজার লিটার ক্রুড অয়েল ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায় ওই এলাকায় একটা ক্রুড অয়েলের পাইপ লিকেজ হয়েছিল, আর সেখান থেকে ৩ দিনে প্রায় ২৩,০০০ লিটার ক্রুড অয়েল লিক হয়েছিল। এরই ঠিক ৮ মাসের মাথায় পাশের গ্রাম উরুমাতে ঠিক একইভাবে একটি পাইপলাইন লিকেজ হয়, যাতে ১১ দিনে প্রায় ৬৩,০০০ লিটার ক্রুড অয়েল লিকেজ হয়েছিল। ২০০৭ সালে আবার একই ঘটনা ঘটে আডাউডুতে, যেখানে প্রায় ১ লক্ষ লিটার ক্রুড অয়েল লিকেজ হয়েছিল। এছাড়াই দেশটির প্রতিটা গ্রামে এবং শহরে এত পরিমাণ ক্রুড অয়েল লিকেজ হয়েছে যে বর্তমানে এটা পৃথিবীর সব থেকে দূষিত দেশের তালিকায় আছে। আর এই সব কিছুর মূলে রয়েছে একটা কোম্পানি যার নাম শেল। আর যে দেশটির কথা এখানে আমি বলছি সেটা হলো আফ্রিকার সব থেকে বড় দেশ নাইজেরিয়া। এবার প্রশ্ন হলো এই কোম্পানি কিভাবে নাইজেরিয়াকে নিজেদের কন্ট্রোলে নিয়েছে। আর এই ঘটনা শুরু হয়েছিল ১৯ শতকে। ১৮৩৩ সালে লন্ডনের স্যামুয়েল নামের একজন বিরাট ব্যবসায়ী ছিলেন। স্যামুয়েল সামুদ্রিক ঝিনুক বা সি শেলের আমদানি ও রপ্তানির ব্যবসা করত। ১৮৭০ সালে স্যামুয়েলের মৃত্যুর পর তার ব্যবসার মালিকানা চলে যায় তার ২ ছেলের হাতে। স্যামুয়েলের বড় ছেলে মার্কাস কেরোসিন তেলের আমদানি ও রপ্তানির ব্যবসা শুরু করে। তখনকার দিনে কেরোসিন তেল জাহাজে এই ধরনের কাঠের তৈরি ব্যারেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। আর এতে সমস্যা যেটা হতো সেটা হলো কাঠের ব্যারেলগুলো অনেক সময় লিক হয়ে যেত এবং তেল পড়ে গিয়ে নষ্ট হতো। আর সে সময় মানুষের মধ্যে কিন্তু পরিবেশ নিয়ে এত সচেতনতা ছিল না। তাই তেল নষ্ট হওয়ার এই সমস্যা সমাধান করতে মার্কাস প্রথম একটি অয়েল ট্যাঙ্কারের ডিজাইন করে, যাতে তেল সরাসরি বন্দরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে ঢালা যায়। আর এরপরে ১৮৯২ সালে প্রথমবার মার্কাসের বানানো ট্যাঙ্কার তেল ভরে সুয়েজ কানাল পার করে এশিয়ার মার্কেট যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এসব দেশগুলোতে রপ্তানি করা হয়, যা সে সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আর এই সুযোগেই প্রথমবার এশিয়া এবং ইউরোপের দেশগুলোতে তেলের সাপ্লাই সমুদ্রের মাধ্যমে করা সম্ভব হয়েছিল। এই একটা মাত্র ট্রিপের কারণেই মার্কাসের নজরে আসে এক বিরাট বড় বিজনেস অপরচুনিটি। সেই সময় পৃথিবীতে একটিমাত্র বড় কোম্পানি ছিল যারা তেল সাপ্লাই করত, আর সেই কোম্পানিটি ছিল স্ট্যান্ডার্ড অয়েল। রেকোফেলার পরিবারের নিজস্ব কোম্পানি ছিল এটা, কিন্তু স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি শুধুমাত্র ইউরোপ পর্যন্তই তাদের তেল সাপ্লাই করত। আর তারা যখন জানতে পারে যে মার্কাস তেলের ট্যাঙ্কার নিয়ে এশিয়ায় পৌঁছে গেছে, তখন তারা মার্কাসকে স্ট্যান্ডার্ড কোম্পানির তেল এশিয়াতে সাপ্লাই করার অফার করে এবং তার বিনিময়ে তাকে মোটা অঙ্কের কমিশন দেওয়ার কথা বলা হয়। কিন্তু মার্কাসের মাথায় তখন অন্য কিছু চলছিল। সে অন্য কোনো কোম্পানির তেল সাপ্লাই করে কমিশন নেওয়ার বদলে নিজের অয়েল ট্রেডিং কোম্পানি বানিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা করার কথা ভাবছিল। কিন্তু এটা খুবই রিস্কি ছিল, কেননা ওই সময় রোকোফেলার্সরা ইউরোপের তেলের বাজার দখল করে রেখেছিল। আর স্ট্যান্ডার্ড অয়েলের বিপরীতে এক নতুন তেলের কোম্পানি খোলা মানে তাদের সঙ্গে সরাসরি শত্রুতায় জড়ানো। কিন্তু মার্কাস কোনো কিছুর পরোয়া না করে ১৯০৭ সালে রয়্যাল ডাচ পেট্রোলিয়াম কোম্পানির সাথে মিলে একটা নতুন কোম্পানি বানায়, আর তার নাম রাখে শেল। তেলের বাজারে স্ট্যান্ডার্ড অয়েলকে চ্যালেঞ্জ করা কিন্তু কোনো সাধারণ ব্যাপার ছিল না, কিন্তু সেই সময় পৃথিবীতে তেলের বিরাট চাহিদা ছিল। সেই কারণে শেল খুব কম সময়ের মধ্যেই দুনিয়ার সব থেকে বড় অয়েল সাপ্লাই কোম্পানিতে পরিণত হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সেল কোম্পানি ব্রিটিশ সেনাবাহিনীকে সবচেয়ে বেশি তেল সাপ্লাই করেছিল। এমনকি ডকুমেন্টে তো এটাও দাবি করা হয় যে সেল যদি না থাকতো তাহলে মিত্রপক্ষ কখনোই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে হারাতে পারত না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু দুটো বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রথম বিষয় হলো বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তেল। যার কাছে অয়েল সাপ্লাইয়ের কন্ট্রোল থাকবে সেই দুনিয়াতে রাজ করবে। আর দ্বিতীয় বিষয় হলো স্ট্যান্ডার্ড অয়েলকে হারিয়ে সেল ততদিনে দুনিয়ার সবচেয়ে বড় অয়েল ট্রেডিং কোম্পানি হয়ে উঠেছিল। কিন্তু তেলের সমস্যা হলো এটা যে কেউ নিজের ইচ্ছে মতো তেলের প্রোডাকশন বা সাপ্লাই বাড়াতে পারে না। প্রথমত বিশাল পরিমাণে প্রাকৃতিক তেলের ভান্ডার হাতে গোনা কয়েকটা দেশের কাছেই আছে। তাছাড়া খনি থেকে তেল তোলা এবং সেটাকে পরিশোধন করে বাজারজাত করা প্রচুর খরচা সাপেক্ষের ব্যাপার ছিল। আর যেসব দেশের কাছে তেলের বিপুল পরিমাণে সঞ্চয় আছে তারা তাদের প্রাকৃতিক সম্পদের ব্যাপারে বেশ প্রোটেক্টিভ থাকে। তাই এই সমস্যার সমাধানের জন্য মার্কাস এমন একটা দেশের খোঁজ করছিল যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেলের সঞ্চয় আছে, আবার সেই দেশ গরিব এবং সেখানে ঠিকঠাকভাবে করাপশনও হয়। আর এই সমস্ত শর্তগুলো একটা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, আর সেটা হলো আফ্রিকার পশ্চিম দিকে থাকা প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ নাইজেরিয়া।
আফ্রিকা সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক তেলের ভান্ডার ছিল এই নাইজেরিয়া। আর এই সুযোগকে কাজে লাগাতেই 1940 সালে মার্কাস নাইজেরিয়াতে তার কোম্পানি সেটআপ বসিয়ে ফেলে। প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর নাইজেরিয়ার সরকারও টাকা এবং ক্ষমতার লোভে শেলকে তাদের দেশে স্বাগত জানায়। তারা শেলের সাথে একটা চুক্তিও স্বাক্ষর করে। এই চুক্তিতে বলা হয় শেল তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রফিট এনে দেবে, আর এর মাঝে কেউ বাধা হতে পারবে না। তাতে যদি সাধারণ মানুষের খাবারের জল, চাষের জমি, এমনকি মানুষের জীবনকে বিষাক্ত বানিয়ে দিতে হয়, তাও কারোর কিছু করার থাকবে না। এরপর শুরু হয় নাইজেরিয়ার সেই কালো ইতিহাস। চাষিরা তাদের চাষের জমিতে যেতে ভয় পেত। নদীতে জল কম, বরং কালো খনিজ তেল বেশি ছিল। চাষিদেরকে রীতিমতো তেলের মধ্যে সাঁতার কেটে জমিতে আসতে হতো। সমস্ত জমি তেলের কারণে খালি হয়ে গিয়েছিল। লোকজন খাবার জল নেওয়ার জন্য নল খুললেও তার থেকে তেল বেরিয়ে আসতো। ধীরে ধীরে সবার মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়তে শুরু করে এবং আরও এমন সব রোগ ছড়ায় যার নাম এর আগে কেউ কখনো শোনেনি। চাষের জমি, জল, বাতাস সবকিছু বিষাক্ত হতে থাকে। বেশিরভাগ কৃষি জমিতে কৃষিকাজ বন্ধ হয়ে যায়। আর এত কিছু যখন হয়ে যায়, তখন বাধ্য হয়ে নাইজেরিয়ার সাধারণ মানুষ শেলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু যেখানে দেশের সরকার নিজেরাই অপরাধীদের পার্টনার, সেখানে আন্দোলন করে তারা কি বা করতে পারে? 1990 সালে শেলের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য নাইজেরিয়ান আর্মিদের ডাকা হয়। আর্মিরা তখন সাধারণ মানুষের উপর নির্বিচারে লাঠি চালাতে শুরু করে, এমনকি বোমাও ছোড়া হয়। এই ঘটনায় 80 জন মানুষ মারা যায় এবং 600টা বাড়ি জ্বালিয়ে ফেলা হয়। আর এসব সাধারণ মানুষের দোষ ছিল একটাই, যে তারা এমন একটা কোম্পানির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল যারা তাদের জীবনকে বিষাক্ত বানিয়ে দিয়েছিল, যার ফলে তাদের বাচ্চারা ক্যান্সারে মারা যাচ্ছিল। এই সব ঘটনা 3 বছর পর 1993 সালে একটা পাইপলাইনের বিরুদ্ধে তৈরি হওয়া আন্দোলনকে দমন করতে শেলের কথায় নাইজেরিয়ার আর্মি আন্দোলনকারীদের উপর ডাইরেক্ট গুলি চালায়। এই গোলাগুলিতে 1 জন মারা যায় এবং 11 জন আহত হয়। এবার আপনি হয়তো ভাববেন যে নাইজেরিয়ার মিলিটারিরা কিভাবে একটা বাইরের কোম্পানির জন্য নিজেদের দেশের মানুষের উপর অত্যাচার চালাতে পারে। তো বন্ধুরা, এখানে ব্যাপার হলো এই শেল কোম্পানির মালিকরা শুধুমাত্র সরকারকেই ফান্ডিং দিত এমনটা নয়, বরং তারা নাইজেরিয়ার আর্মি জেনারেলকে বিপুল পরিমাণে ফান্ডিং দিত। তারা নাইজেরিয়ান আর্মিকে উন্নত ধরনের বন্দুক, জাহাজ, এমনকি হেলিকপ্টারের উপহার দিত। আর যেখানে সবার কমন ইন্টারেস্ট একটাই, আর সেটা হলো টাকা, সেখানে আন্দোলনকারীদের কোনো মূল্য ছিল না। শেল টাকার জেরে সবাইকে চুপ করিয়ে রেখেছিল। আর সবকিছু শেলের কন্ট্রোলে ছিল কিন্তু একটি মানুষ ছাড়া। এই মানুষটির নাম ছিল কেন সারাউইভা। কেন একজন লেখক এবং সমাজসেবী ছিলেন। শেলের বিরুদ্ধে কেন একটা বিরাট আন্দোলন শুরু করেন। মিডিয়া থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি হাসপাতালেও সে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা প্রচার করতে শুরু করে। We are going to demand our rights peacefully, non-violently, and we shall win. তিনি প্রচার করতে থাকেন যে কিভাবে শেল অনবরত তাদের জীবনকে বিষাক্ত করে দিচ্ছে। কেনের সমর্থকের সংখ্যা দিন দিন বাড়ছিল। আর শেল কোম্পানিকে নাইজেরিয়া থেকে তাড়িয়ে নিজেদের দেশকে বাঁচানোটাই তার প্রধান লক্ষ্য ছিল। এই শেল কোম্পানির মালিকরা কিন্তু অনেক চেষ্টা করছিল কেনের সাথে একটা চুক্তি করতে বা টাকা দিয়ে তাকে কিনে নিতে, কিন্তু তাদের চেষ্টা বিফল হয়ে যায়। আর যেহেতু কেনের প্রচুর পরিমাণে সমর্থক ছিল, তাই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছিল না। এরপর কেনের সঙ্গী এবং সাথীরা সেলের অপারেশনগুলো বন্ধ করার কাজ শুরু করে। তারা তেল নিয়ে যাওয়া ট্র্যাকগুলো রাস্তার মাঝখানে থামিয়ে দিতে শুরু করে। অয়েল প্ল্যান্টের ইঞ্জিনিয়ারদের ধমকে ভয় দেখিয়ে নাইজেরিয়া থেকে চলে যেতে বাধ্য করত। এবং এরপর ইতিহাসে প্রথমবার এই ঘটনার প্রভাব শেলের ব্যবসার উপর পড়তে শুরু করে। আর তখন কেন হয়ে ওঠে এই শেলের গলার কাটা। আর কেনকে রাস্তা থেকে সরাতে তারা খুবই একটা স্মার্ট ষড়যন্ত্র করে। শেলের মালিক পক্ষ তখন নাইজেরিয়ার ইন্টেলিজেন্স অফিসারদের সাথে আলোচনায় বসে এবং তারা কেনকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য একটা ফুল প্রুফ প্ল্যান তৈরি করে। এই প্ল্যানিং এর মাত্র 4 সপ্তাহের মধ্যেই কেনের গ্রামের 4 জন স্থানীয় নেতাকে নির্মমভাবে মেরে ফেলা হয়। আর এই খুনের দায় চাপিয়ে দেওয়া হয় কেন এবং তার সঙ্গীদের উপরে। অথচ যেদিন এই খুনটা করা হয়েছিল সেদিন কেন গ্রামেই ছিল না, কিন্তু গ্রামের লোকদেরকে টাকা দিয়ে এবং ভয় দেখিয়ে কেনের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ দেওয়া হয়। এবং এই ঘটনার 1 বছর পরে 1995 সালে কেন সহ তার 9 জন সঙ্গীকে ফাঁসি দেওয়া হয়। আর সেলের মেসেজ কিন্তু পুরো ক্লিয়ার ছিল, যে বা যারা শেলের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের হাল এটাই হবে। এরপর কেন এবং তার 9 জন সঙ্গীর পরিবার মিলে শেল কোম্পানির বিরুদ্ধে নেদারল্যান্ডে কেস করে এবং 22 বছর পর 2017 সালে শেলের আধিকারিকদের দোষ প্রমাণ হয়। আর 5 জন সাক্ষী স্বীকার করে যে তারা শেলের আধিকারিকদের কথায় কেনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। এত কিছুর পরেও শেলকে শুধুমাত্র $15 মিলিয়ন ফাইন করে ছেড়ে দেওয়া হয়। 2018 সালে দুবাইয়ের ব্যক্তিগত সম্পর্কে একটি তথ্য লিক হয়। সেখানে দেখা যায় নাইজেরিয়ার পেট্রোলিয়াম মিনিস্ট্রি আর নাইজেরিয়ার মিলিটারি জেনারেলদেরকে শেলের তরফ থেকে $1.3 বিলিয়ন সম্পত্তি গিফট করা হয়েছিল। আর সবথেকে আশ্চর্য বিষয় কি জানেন, এই কোম্পানি শুধুমাত্র মিলিটারি বা সরকারের উপর নয়, সাধারণ মানুষের মধ্যে নিজেদের ভালো ইমেজ তৈরি করার জন্য অনেক প্রোপাগান্ডা অ্যাড চালায়, যেখানে তারা এটা দাবি করে যে তাদের কোম্পানি এই দেশটাকে ডেভেলপ করছে। এরপর ঘটনা শিফট হয় 2018 সালের ডিসেম্বর মাসে, যখন প্রায় 40,000 ব্যারেল তেল নাইজেরিয়ার নদীতে লিক হয়ে যায়। The process will then move upriver. This needs to be repeated in some 4,000 hectares of mangrove swamp in Bodo, one of the worst affected communities in the oil-rich Niger Delta.
নদীর জল পুরোপুরি কালো হয়ে যায়, নদীতে সব মাছ মারা যেতে শুরু করে এবং নদীর আশেপাশে সমস্ত জমিতে তেল ছড়িয়ে পড়ে, যার ফলে সেই জমি চাষের অযোগ্য হয়ে যায়। এমনকি মানুষের কাছে খাবার জন্য এক ফোঁটা পরিষ্কার জলও অবশিষ্ট ছিল না, চারিদিকে শুধু তেল আর তেল। এই ঘটনার পর নিজেদের দোষ ঢাকতে শেল জানায় এই তেল লিক হওয়ার ব্যাপারে তাদের কোনো ভুল ছিল না, এটা নাইজেরিয়ান পেট্রোলিয়াম ওয়ার্কারদের ভুলের কারণে হয়েছে। 2017 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয় যেসব গর্ভবতী মহিলারা নাইজার নদীর 10 কিলোমিটারের মধ্যে থাকে তাদের বাচ্চাদের প্রথম মাসে মৃত্যুর সম্ভাবনা প্রায় 50%, আর কোনোভাবে যদি তাদের বাচ্চা বেঁচে যায় তাহলে তাদের মেন্টালি বা ফিজিক্যালি ডিসেবল হওয়ার সম্ভাবনা আরও প্রায় 40% রয়েছে। আর এইসব ঘটনার পর শেলের বিরুদ্ধে মানুষের রাগ আরও বেড়ে যায় এবং কয়েকটা দল শেল এবং নাইজেরিয়ান সরকারের বিরুদ্ধে একসাথে বিরাট আন্দোলন শুরু করেছে। অনেক দল আবার হাতিয়ার নিয়ে আন্দোলনের নামে নাইজেরিয়াতে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। আর এই গৃহযুদ্ধের পেছনেও কিন্তু এই একটিমাত্র কোম্পানি রয়েছে, যে কোম্পানি নিজেদের লোভ এবং লালসার কারণে নিজেদের স্বার্থে পুরো একটা দেশকে শেষ করে ফেলছে। ভাবতেও অবাক লাগে যে মানুষ টাকা এবং ক্ষমতার লোভে কতটা নিচে নামতে পারে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে কেন নাইজেরিয়া সরকার এই শেলকে তাদের দেশ থেকে বের করতে পারছে না। প্রথমত সেই দেশে রয়েছে কারাপশন, দ্বিতীয়ত নাইজেরিয়ার প্রায় 40% জিডিপি এই শেল কোম্পানির মাধ্যমে আসে, কারণ তারা নাইজেরিয়ার তেলকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে, আর সেই এক্সপোর্ট থেকে যে সমস্ত ট্যাক্স রেভিনিউ জেনারেট হয়, যে সমস্ত চাকরি জেনারেট হয়, তা থেকে সরকারের প্রচুর পরিমাণে মুনাফা হয়। আর এই মুহূর্তে যদি শেল কোম্পানি নাইজেরিয়াতে তাদের ব্যবসা বন্ধ করে দেয় তাহলে নাইজেরিয়ার জিডিপি থেকে 40% মানি সরাসরি উধাও হয়ে যাবে, যার প্রভাবে সেই দেশে একটা অর্থনৈতিক সমস্যা দেখা দেবে এবং সেক্ষেত্রেও সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করবে। সুতরাং নাইজেরিয়ার কাছে এখন এমন একটা অপশন এসে দাঁড়িয়েছে যে সামনে কুয়ো আর পিছনে খাই। আর সব থেকে বড় বিষয় হলো ওয়েস্টার্ন মিডিয়া এই বিষয়টাকে নিয়ে এতটা গুরুত্ব দেয় না। তাই আপনার কাছে আমার অনুরোধ, এই ভিডিওটিকে যত সম্ভব পারুন শেয়ার করে দিন, যাতে শেল কোম্পানির এই কালো ইতিহাস এবং তাদের এই শয়তানির মুখোশটা সবার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আবার ফিরো কিছু অসাধারণ তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই।